হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ইডলি কড়াই মুভিটিকে। মুভির শুরুতেই আমাদের ভয়েস ওভারের দ্বারা বোঝানো হয়েছে এই গ্রামে একজন শিবকেশব নামের একজন নিজের দোকান চালাতো, যার এই ইডলি বেচাটা পুরো গ্রামে ফেমাস ছিল। শিবকেশব একজন পরিশ্রমিক ব্যক্তি যে ভোর 3টের সময় উঠতো, তারপর স্নান করে 4টের সময় দোকানে আসতো। এরপর কন্টিনিউ 6টা পর্যন্ত চাক্কি চালাতো, ইডলি বানানোর জন্য আটা পিসতো তাতে। এইভাবে সাম্বার ইত্যাদি তৈরি করে 7টার সময় সে ইডলি বিক্রি করা শুরু করে দিত। এখানে সবার প্রথমে ইডলি শিবকেশবের বন্ধু খেতে আসতো, যারা ছোটবেলা থেকেই বন্ধু ছিল। শিবকেশবের মনে হতো তুমি তোমার কাজ মন দিয়ে করো, তাহলে তুমি তোমার সাফল্য অবশ্যই পাবে। এই কারণে গ্রামের সকল বাসীরা তার সম্মান করত। এরপর আমাদের শিবকেশবের ছেলে মুরালিকে দেখানো হলো, যে এখন বড় হয়ে গিয়েছে। এখন সেই তার বাবার কাহিনী আমাদেরকে বলছিল। মুরালি বলে সেও রান্নার কাজ শিখেছে, কিন্তু তার স্বপ্ন অনেক বড় ছিল, তাই তার বাবার নামের ইডলির অনেকগুলো ব্রাঞ্চ খুলতে চাচ্ছিল, যাতে তারা আরো বেশি করে আয় করতে পারে। সেই জন্য মুরালি তার বাবার জন্য একটা আটা পেশার জন্য মেশিন আনে, যার সাহায্যে ইডলি বানানোর পর শিবকেশবের নিজ কোনো স্বাদ আসছিল না। সে বলে এর মধ্যে তেমন স্বাদ নেই, যেমনটা আমি হাতে পিষে তৈরি করতাম। তার কিছুক্ষণ পর মুরালি তার বাবাকে কয়েক জায়গায় ইডলির দোকান খোলার জন্য ইচ্ছা প্রকাশ করে, কিন্তু শিবকেশব তাকে মানা করে দেয় যে আমি প্রত্যেকটা দোকানে গিয়ে ইডলি বানাতে পারবো না, আর লোকেদের যদি ভালো ইডলি সাম্বার না পায় তার ফলে আমার নাম খারাপ হতে পারে। মুরালি তখন বলে আমরা রাঁধুনি ভাড়া করে নেব, সেটা টেনশন তুমি নিও না। কিন্তু শিবকেশব মানা করে দেয়। সে বলে আমি ইডলি আমার শখের বসে বানাই, টাকা রোজগার করার জন্য না। তখন মুরলি জানায় এর থেকে ভালো তো আমি শহরেই চলে যেতাম, কারণ আমার ক্যারিয়ারের কথা ভাবতে হতো। তারপর মুরলি তার বাবাকে অনেকবার বলে, তখন তার ছেলের জিদ দেখে সে রাজি হয়ে যায়। তারপর মুরলি যখন বাসে করে যাচ্ছিল, তখন শিবকেশব বলে যদিও তুমি আমার কথা বুঝতে পারছো না, ওখানেই আমার জীবন রয়েছে। যদি ভবিষ্যতে আমার কিছু হয়েও থাকে তখনও আমার আত্মা ওই দোকানেই থাকবে। এটা শুনে মুরলি শহরে চলে যায় পয়সা কামানোর জন্য। এরপর আমাদের অনেক বছর পর মুরলিকে ব্যাংককে দেখানো হচ্ছিল, যে একটা বড় হোটেলে হেড শেফ হয়ে গেছে এবং সে তার কাজে অনেক এক্সপার্ট হয়ে গেছে। এছাড়াও প্রায় সে তার মা বাবার কথা মনে করতো, কিন্তু সে কাজের কারণে গ্রামে যেতে পারতো না। এরপর মুরালি এই কোম্পানির মালিক বর্ধনের মেয়ের সাথে দেখা করতে আসে। মুরলির কথাবার্তার ধরন দেখে বুঝতে পারে মীরা তার প্রেমে পড়ে গেছে, সেই কারণে এখন তাদের বিয়ে হতে চলেছে, যেটার ব্যাপারে তারা কথা বলছিল। তারপর মুরলি বর্ধনের সাথে দেখা করতে আসে, আর বর্ধনের পুরো খেয়ালটা মুরলিই রাখতো। এই কারণে বর্ধন ও মুরলির প্রায় প্রশংসা করত। তখন বর্ধন তাকে জিজ্ঞাসা করে তোমার মা বাবা বিয়েতে আসবে কিনা। তখন মুরলি বলে কঠিন আছে। সেই সময় বর্ধনের পিএ এসে বলে পুলিশ এসেছে তোমার ছেলে অশ্বিনকে নিয়ে যাওয়ার জন্য। সেখানে গিয়ে আমরা জানতে পারি অর্শন জুয়া খেলতে গিয়ে ধরা পড়েছে, যেটা কিনা এখানে ইল্লিগাল ছিল। এটা দেখে মুরলি পুলিশের সাথে কথা বলে বিষয়টিকে মিটিয়ে ফেলে। তখন বর্ধন অশ্বিনকে বলে যদি তুমি জুয়া খেলতে যাও তাহলে এমন দেশে গিয়ে খেলো যেখানে এইসব ইল্লিগাল নয়। তার সাথেও বর্ধন অশ্বিনকে মুরলির মতো হতে বলছিল, যে পুরো বিজনেসটাকে নিজেই সামলাচ্ছে। কিন্তু অশ্বিন তো মুরলির নাম শুনেই বিরক্ত হয়ে যেত। আসলে বর্ধন প্রায় অশ্বিনকে মুরলির সাথে তুলনা করত, তাই অশ্বিন কখনোই মুরলিকে ভালো মনে করতো না। তারপর অশ্বিনের চলে যাওয়ার পর বর্ধন মুরলিকে বলে যে আমি সবসময় অশ্বিনের ভুলগুলোকে লুকিয়ে রেখেছি এবং আজ পর্যন্ত আমি তাকে কখনো চড়ও মারিনি। তখন মুরালি তাকে বলে তুমি যদি তাকে আগে চড় মেরে দিতে তাহলে সে এরকম বড় হওয়ার পর অদ্ভুত কাজ করতো না। তখন বর্ধন বলে যখন তার মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তারপর থেকে অশ্বিন আমাদের অনেক আদরের হয়ে গিয়েছে, অতটা প্রিয় তো আমার মেয়ে মীরাও না আমার কাছে। তারপর যখন বর্দিন বাড়িতে আসে তখন সে তার বাবাকে বকতে লাগে যে তুমি ওই চাকরের সাথে আমার তুলনা কেন করো, ওর আমার সামনে কি অকাত রয়েছে, আর আমি এটা তো বুঝতে পারি না সেই চাকরটাকে আমার বোনের কিভাবে পছন্দ হয়ে গেল। তখন বর্ধন বলে মুরলি ভালো মনের এবং সে বিজনেসের ব্যাপারেও অনেক কিছু জানতো, যে আমাদের কোম্পানিকে এখনো পর্যন্ত শুধু প্রফিটই করিয়েছে, তাই মীরার সাথে তার বিয়ে করাটা কোনো ভুল হবে না, বরং এটি একটি লাভজনক চুক্তি। এদিকে ড্রাইভিং করার সময় মুরলি তার মায়ের সাথে কথা বলছিল, আর সে বলে তুমি আর বাবা আমার বিয়েতে আসো না। তখন মুরলির মা তাকে বলে তাকে তো প্রতিদিন দোকান খুলতে হয়, তাই তিনি এত দূর আসার জন্য মানা করছিল, যেটা শুনে মুরলি দুঃখিত হয়ে যায়। এরপর যখন মুরলি অর্শিনের সাথে দেখা করতে আসে সেখানে সে বক্সিং করছিল। অর্শিন মুরলিকে রিংয়ে এসে বক্সিং করতে বলছিল, যেখানে মুরলিও মানা করলো না।
কারণ সে তার বসকে মানা করতে পারতো না। তারপর অশ্বিন মুরলীকে এখানে অনেক মারধর করলো, আর মুরলী কিছু বললেও না। তারপর তাকে মারধর করার পর অশ্বিন মুরলীকে নিয়ে এক জায়গায় আসে যেখানে তাদের একজনের কাছ থেকে পয়সা নেওয়ার কথা ছিল। তারপর অশ্বিন সেই লোকটিকে ওখানে অনেক মারে, কারণ জুয়োতে হারার পর এই লোকটাই অশ্বিনের কথা পুলিশকে জানিয়েছিল। এটা দেখে মুরলী অনেক অবাক হয়ে গেছিল, কারণ অশ্বিন এত বড় একটা বিজনেসম্যানের ছেলে, তার সত্ত্বেও সে এরকম গুন্ডাদের সাথে মারধর করত। এরপর মুরলী এবং মীরার বিয়ের আগে একটা পার্টি রাখা হয়েছিল। তখনই সেখানে মুরলীর ফোনে তার মায়ের ফোন আসে এবং সে জানায় তোমার বাবা এই পৃথিবীতে আর নেই। এটা শুনে তো মুরলীর পায়ের তলা থেকে পুরো জমি সরে যায়। তারপর যখন মুরলী এই কথা বর্ধনকে বলে, তখন বর্ধন বলে তুমি তোমার বাবার অন্তিম সংস্কার করে চলে আসো, কারণ আমরা এই বিয়েটাকে পোস্টপন করতে পারবো না, কারণ সমস্ত বড় বড় লোকেদেরকে নিমন্ত্রণ চলে গেছে, তাই পরের সপ্তাহে আমাদের এই বিয়েটি করাতেই হবে। তখন মুরলীও টেনশনে বুঝতে পারছিল না তার কি করা উচিত, এবং সে ইন্ডিয়ায় যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে। সেখানে তার সাথে দেখা হয় কোম্পানিতে কাজ করা রামরাজের, যাকে মীরা মুরলীর সাথে গ্রামে যাওয়ার জন্য বলেছিল, কারণ রামরাজও সেই গ্রামেরই আশেপাশে থাকতো। আসলে রামরাজের কাজ ছিল সে মুরলীকে অন্তিম সংস্কার করার পর আবার ব্যাংককে নিয়ে আসুক। তারপর ইন্ডিয়া আসার সময় সে তার বাবাকে মনে করে এবং সে বলে তার বাবা তার হিরো ছিল। এখানে গ্রামের সবাই শিবকে সবাই যাওয়ার জন্য অনেক দুঃখী ছিল। সেখানে পুলিশ অফিসার সবাইকে বলছিল যে তার ছেলে কখন আসবে, কারণ খুব তাড়াতাড়ি আমাদেরকে অন্তিম সংস্কারটা শেষ করতে হবে। তখনই সেখানে মুরলী আসে এবং তার মাকে ধরে অনেক কান্নাকাটি করে। তারপর অন্তিম সংস্কারের পরে সেখানে মুন্না নামের একজন ব্যক্তি আসে, যে কিনা এই গ্রামেরই ছিল, এবং সে মুরলীকে এসে সান্ত্বনা দিচ্ছিল। তখনই মুরলীর মাকে একজন দিদা এসে জানায় তোমার বাড়িতে একটা গরুতে বাচ্চা দিয়েছে, যেটা আর কেউ না শিবকে সবই ছিল। এটা শুনে মুরলীর মা বাছুরটির খেয়াল রাখতে লাগলো, তার নাম শিবম রাখলো। তাকে দেখে আমরা বুঝতে পারি তার স্বামী চলে যাওয়াতে সে অনেক ভেঙে পড়েছে। তারপর রাত্রেবেলা সেখানে কল্যাণী নামের একটি মেয়ে আসে, যে তাদের প্রতিবেশীই ছিল এবং সে মুরলীর মায়ের অনেক কাছের ছিল। সে বলে টেনশন নিও না, আমি ঘরের সমস্ত কাজ দেখে নেব। তারপর যখন এদের খাবার তৈরি করে সে এখান থেকে চলে যেতে লাগছিল, যে মাকে খাবার খাইয়ে দেওয়ার পর তাকে তার ওষুধ খাইয়ে দিও, আর নয়তো তার শরীর অসুস্থ হয়ে যাবে। তখন মহিলাটি যাওয়ার সময় বিড়বিড় করে বলতে লাগলো মা বাবা এখানে থাকে আর এই বিদেশে কে কামাতে লাগে, জানি না কেমন ছেলে এটা। এরপর কোন রকম ভাবে মুরলী তার মাকে খাবার খাওয়ালো। এখানে রামরাজ যিনি মুরলীর পাশের গ্রামে থাকতো, সে তার ফ্যামিলির সাথে দেখা করতে এসেছিল, যাদেরকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপর যখন সে তার মায়ের কাছে আসে, তখন রামরাজের মা তো তাকে চিনতেই পারছিল না, যার জবাবে রামরাজের বউ তাকে বলে তার স্মৃতি এখন চলে গেছে, এই কারণে সে তোমাকে এখন আর চিনতে পারছে না। এটা দেখে রামরাজ অনেক দুঃখিত হয়। এইদিকে মীরা মুরলীর সাথে কলে কথা বলছিল এবং সে এখনো বলছিল তুমি বিয়ের জন্য সময় মতো চলে এসো, যার জবাবে মুরলী কিছু বলল না। তখন সেখানে মুরলীর মা দৌড়ে এসে বলে আমাকে দোকানে যেতে হবে। তারপর মুরলী তার মাকে বাবার দোকানে নিয়ে আসে, আর তার মা এখানে তার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে লাগলো। এরপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে শিবকেশব মুরলীর মায়ের সাথে বিয়ে করেছিল। তখন সেই সময় তারা অনেক ভালোভাবে থাকতো, আর শিবকেশব তার বুকে কিছুতেই কমতি রাখতো না। আর এই সময় শিবকেশব তার মায়ের কাছ থেকে ইডলি সাম্বার বানানো শিখেছিল এবং তার স্ত্রীকে বলেছিল আমি আমাদের ইডলি সাম্বার দোকান বাস স্ট্যান্ডের কাছে দাঁড় করিয়ে নিই। তারপর তারা দুজনে মিলে এই দোকানটিকে বানিয়েছিল, আর শিবকেশব পরিশ্রম করে এই দোকানটিকে বিখ্যাত করে দিয়েছিল। এরপর প্রেজেন্টে মুরলী তার মায়ের সাথে বাড়িতে আসলো। তারপর তারা ঘুমাতে চলে গেছিল। তারপরের দিন যখন কল্যাণী তার মাকে জাগাতে এসেছিল, তখন সে দেখে তার মা নড়ছিল না। এটা দেখে মুরলীও অনেক হতাশ হয়ে যায়, যে প্রথমে বাবা এখন তার মা দুজনেই ছেড়ে তাকে চলে গেছে। এদিকে মীরাও বর্ধনকে বলে দেয় যে তার মাও এখন চলে গেছে, যার কারণে বর্ধনও খুব দুঃখী হয়ে যায়। কিন্তু সে মীরাকে বলে চিন্তা করো না, এতে তোমার বিয়েতে কোনো প্রভাব পড়বে না। আর অন্যদিকে মুরলী এখানে পুরোপুরি ভাবে একা হয়ে গেছে এবং সে তার মা এবং বাবা দুজনকেই মনে করছিল। তারপর যখন সে শিবমকে ধরতে আসছিল, শিবমও তার থেকে পালিয়ে যাচ্ছিল। এরপর যখন মুরলীর কাছে মীরার ফোন আসে, তখন সে বলে তোমার জন্য আমি আছি না, তুমি একা নও, তাই যখনই ফ্রি হয়ে যাবে তখনই এখানে চলে আসবে। তখনই মুরলীর বাড়ি থেকে কল্যাণী খাবার বানিয়ে চলে যেতে লাগছিল, যার কারণে মুরলী তাকে ধন্যবাদ জানায়। তখন কল্যাণী বলে তোমার মাই আমাকে বলেছিল যদি তার কখনো কিছু হয়ে যায় তখন তাকে তার খেয়াল রাখতে, যেটা শুনে মুরলী অনেক দুঃখিত হয়ে যায়। এদিকে মীরা রামরাজকে ফোন করে বলে যেভাবেই হোক মুরলীকে রাজি করাও এবং তাকে এখানে বিয়ে করার জন্য নিয়ে আসো, কারণ তারিখ খুব কাছে চলে এসছে। তারপর অশ্বিন মীরার কাছে এসে জিজ্ঞাসা করে তুমি মুরলীর পিছনে কেন পাগল, কিন্তু তখন মীরা বলে আমি তাকে ভালোবাসি। তখন অশ্বিন তাকে বলে তাহলে আমি তাকে এখানে নিয়ে আসবো। তারপর আমরা মুরলীর কাছে মুন্নাকে দেখতে পাই, যে তাকে বলছিল তোমার বাবার দোকান এখন এমনিতেও ধ্বংস হচ্ছে, তুমি তো বিদেশ চলে যাবে, তাহলে আমি সেই
দোকানটিকে কিনে নেব, তাহলে সেখানে তো আমার বাবার দোকান চলতে থাকবে। এখানে মুরলি রাজি হয়ে যায় এবং কালকে পঞ্চায়েতের সামনে মুন্নাকে দোকানের কাগজপত্রে সাইন করতে বলে। তখন মুন্নাও তাকে 7 লাখ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। অন্যদিকে এই খবরটি কল্যাণীও জানতে পেরে যায়। কালকে মুরলি মুন্নাকে এই দোকানটি বিক্রি করে দেবে, যেটা শুনে সে অনেক বেশি রেগে যায়। তারপর যখন সে বাড়ি যাচ্ছিল তখন সে দেবতাদের মন্দিরে তার বাবাকে দেখতে পায়, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে গেছিল। এক কথা বলা যেতে পারে এটা কোনো রকমের সিগন্যাল ছিল। এরপর যখন মুরলি তার দোকানটিকে মুন্নার নামে করতে যাচ্ছিল তখন তার মাথায় শুধু কালকে রাত্রের ঘটনাটাই ঘুরছিল। এই দোকানটি তার বাবার পরিচয় ছিল, সেই কারণে তিনি এই পঞ্চায়েত যে তার কি করা উচিত সাইন করতে মানা করে দেয়। এটা দেখে মুন্না তার কলার ধরে নেয় যে তুমি আমাকে পাগল মনে করছো কি, যে প্রথমে চুক্তি করেছো এখন অস্বীকার করছো। কিন্তু মুরলি কিছু বললো না, সেই কারণে পঞ্চায়েতের লোকেরাও তাকে ছেড়ে দিতে লাগলো। তারপর যখন মুরলি বাড়িতে আসে তখন কল্যাণীর তার রাগ বাসনপত্রের উপর দেখাচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল মুরলি দোকানটিকে মুন্নার কাছে বেচে দিয়েছে, যেখানে সে তাকে বলে মুন্না শুধু মিষ্টি কথা বলতো, কিন্তু সে অনেক কামিনা একটা লোক ছিল। সে সর্বদা কল্যাণীর পিছনে পড়ে থাকতো, আর সে আগে অনেকবার মুরলির বাবার দোকান বন্ধ করার চেষ্টা করেছিল। তাই যখন কাজ হয়নি তখন সে সেই দোকানের সামনে ঢাবা খুলে নিয়েছিল, যেটা শিবকেশবের দোকানের আগে চললো না। মুরলি তখন তাকে বলে যে আমি দোকানটা বিক্রি করিনি। এটা শোনার পর কল্যাণী খুশি হয়ে যায়। এরপর আমরা বর্ধনকে মীরার কাছে দেখতে পাই, যে মীরাকে বলছিল মুরলির সাথে তুমি কথা বলে তাকে এখানে ডেকে নাও, কারণ কালকে যে গেস্টরা আসতে চলেছে তাদের মুরলির মা বাবা মৃত্যুতে কোনো যায় আসবে না। কিন্তু তাদের এটা মনে হতে পারে মীরারই কিছুতে সমস্যা রয়েছে, সেই কারণে মুরলি তাকে বিয়ে করতে আসেনি। এর ফলে বর্ধনের নাম খারাপ হবে। তারপরে মীরা তৎক্ষণাৎ রামরাজকে ফোন করে যে মুরলি কখন আসবে আর তার দোকানটা বিক্রি হয়েছে কিনা। রামরাজ তখন তাকে জানায় মুরলি তো দোকান বিক্রি করতেই মানা করে দিয়েছে। এটা শুনে তো মীরা চিল্লাতে লাগলো এবং সে মুরলিকে ফোন করে বলে যে তুমি দোকানটি কেন বিক্রি করোনি আর তুমি কখন আসবে, কালকে আমাদের বিয়ে রয়েছে। তখন মুরলি জানায় আমার বাবা মা মারা গেছে আর তুমি এখনো বিয়ে নিয়ে পড়ে রয়েছো। মুরলি তখন বলে আমাদের 6-7 মাসের জন্য বিয়েটি পিছিয়ে দেওয়া উচিত। সেই কারণে তো মীরা রেগে গিয়ে মুরলিকে উল্টো পাল্টা বলতে শুরু করলো। এছাড়াও সে তার বাবার দোকানের সম্পর্কে অনেক কিছু বলে। তারপর মুরলি তখন মীরাকেও বকাঝকা শুরু করলো, যেটা অশ্বিনও শুনতে পেয়ে গেছিল এবং সে মুরলিকে তখন তার অকাত মনে করিয়ে দেয়, যেই কারণে মুরলি বিয়ের জন্য তাকে মানা করে দেয়। এটা শুনে তো কল্যাণী খুশি হয়ে যায়। এরপর মুরলি তার বাবার সামনে একটা মোমবাতি জ্বালায় এবং তাদের দোকানটিকে আবার চালু করার কথা ভাবতে লাগে, যাতে তার বাবার আত্মা শান্তি পেত। তারপর মুরলি রামরাজকে বলে যে স্যার আমি এখন আর ফিরে যাব না, তুমি ফিরে যাও। রামরাজ তখন বলে আমিও যেতে অস্বীকার করে দিচ্ছি, কারণ আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। আমি কতদিন আর এভাবে বিনা পরিবার ছাড়া থাকবো। তারপর যখন মুরলি কল্যাণীর সাথে ছিল তখন সে সেখানে শিবমকে ধরার চেষ্টা করছিল, কিন্তু শিবম তার কাছে আসে না। এটা দেখে মুরলি তাকে জিজ্ঞেস করলো শিবম কেন আমার কাছে আসে না, যার জবাবে কল্যাণী তাকে বলে হয়তো সে তোমার জন্য খুশি না, যেদিন এ তোমার কাছে চলে আসবে সেদিন মনে করবে এ খুশি হয়ে গেছে। তারপর যখন মুরলি রামরাজের সাথে ছিল তখন সে রামরাজকে জিজ্ঞেস করলো যে এই মেয়ে কল্যাণী সবসময় তোমার সাথে কেন থাকে, যার জবাবে মুরলি বলে আমরা ছোট থেকে লাভার্স ছিলাম, কিন্তু বড় হওয়ার পর তো আমি শহরে চলে গেছিলাম আর এই আমার পরিবারের সাথেই থাকতে লাগে, যদিও তার মা পাশেই থাকতো। এরপর মুরলি আজকে মার্কেট থেকে সাম্বার বানানোর জন্য সবজি নিতে গেছিল এবং তার বাবার মতোই সকাল 3টার সময় উঠে ইডলি সাম্বার বানাতে যায়। এখানে সব থেকে বড় কঠিন কাজ ছিল মুরলিকে হাত দিয়ে আটা পিষতে হতো। তারপর মুরলি আটা পেশা শুরু করলো, কিন্তু 5 মিনিটেই তার হাতের অবস্থা খারাপ হয়ে যায়। সে মনে করলো তাহলে কিভাবে বাবা আমার 2 ঘন্টা ধরে আটা পিষতো আর আমি এটা কিভাবে করব। তারপর সেখানে কল্যাণী আসে এবং সেও কিছুক্ষণ আটা পেশার পর হাঁপিয়ে যায়। এরপর যেমন তেমন ভাবে এরা দুজনে মিলে ইডলি সাম্বার বানায়, যেখানে দুজনের অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর শিবকেশবের বন্ধু এসে মুরলির বানানো ইডলি টেস্ট করলো, যেখানে তার কিছু কমতি লাগছিল, যেটা শুনে মুরলি দুঃখিত হয়ে যায় যে আমি এখন কিভাবে ইডলি বাবার মতো তৈরি করতে পারবো। এর পরের দিন মুরলি আবার সকাল 3টার সময় ইডলি বানাতে আসে, যেখানে তার সাহায্য কল্যাণী করে, কিন্তু তার মধ্যেও আজকেও শিবকেশবের মতো টেস্ট আসছিল না। এইভাবে ক্রমশ কয়েকদিন চলে যায়। একভাবে মুরলি হাল ছেড়ে দিয়েছিল। তারপর একদিন কল্যাণীর কাছে মুন্না আসে এবং তাকে এসে বলে তুমি আজকাল ওই মুরলির সাথে অনেক বেশি রয়েছো, আমাকে বিয়ে করে নাও, রানী বানিয়ে রাখো। কিন্তু কল্যাণী তখন তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়।
কল্যাণীর মাও তখন তাকে বকা শুরু করলো, কারণ তুমিও মুরলির সাথে সবসময় ঘুরতে থাকো, এই জানে গ্রামের লোকেরা তোমার ব্যাপারে কি কি বলে। কিন্তু কল্যাণের এতে কোনো যায় আসে না, কারণ সে মুরলিকে তো ভালোবাসতো। এরপরের দিন যখন মুরলি আবার ইডলি বানায়, তখন তো আর কেউ খেতেই আসলো না, কারণ মুরলির বানানো ইডলি খুব বাজে লাগছিল, যার কারণে মুন্নার ঢাবাতে অনেক লোক আসা শুরু করে দিয়েছিল। তারপর সুযোগ দেখতে মুন্না মুরলির কাছে আসে এবং তাকে সে জানায়, তুমি দোকানটি আমার কাছে বিক্রি করতে যাচ্ছিলে, আর এখন তো তুমি এত খারাপ ইডলি বানিয়ে তোমার বাবার নামটি মাটিতে মিশিয়ে দিয়েছো, যেটা শুনে মুরলির অনেক বেশি খারাপ লাগে। তারপর সেখান থেকে মুরলি দুঃখী মন করে কুলদেবতার মন্দিরে আসে, যেখানে ছোটবেলায় মুরলিকে তার বাবা নিয়ে আসতো, এবং সে সেখানে বলে, হে ঈশ্বর, আমাকে পথ দেখাও, আমি এখানে হেরে যাচ্ছি। এখানে অশ্বিন তার বাবাকে বলছিল সেই মুরলির এত অকাত যে সে আমার বোনকে মানা করে দিচ্ছে, আমি তাকে এখানে নিয়ে আসবো, কারণ তার জন্যই আমার বোন এখানে দুঃখ হতে বসে রয়েছে। তারপর মুরলি যখন রাত্রেবেলা ঘুমাচ্ছিল, তখন তার স্বপ্নে তার বাবা আসে, যে এসে বলে, আমি তোমার দিদার কাছ থেকে এই সাম্বার ইডলি বানানো শিখেছিলাম, আর তুমি আমার পথে চলছো, তাই বেশি টেনশন করো না, এখন নিজের হাতে তৈরি করার চেষ্টা করো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ আসল স্বাদ তো আমাদের হাতেই রয়েছে। যেটা শুনে মুরলি তখন জেগে যায় এবং তার সামনে শিবাম দাঁড়িয়েছিল, যে এবার মুরলির থেকে দূরে পালিয়ে যাচ্ছিল না। এটা দেখে মুরলি বিশ্বাস করে নেয় যে তার বাবা হয়তো তাকে রাস্তা দেখাচ্ছে। এর পরের দিন মুরলি আবার 3টের সময় ওঠে এবং তার বাবার মতো স্নান করে পূজা পাঠ করে তার বাবার মতো স্টাইল করে সেই দোকানে আসে, যেখানে কল্যাণী এবং রামরাজ তাকে দেখে অবাক হয়ে যায়। তারপর মুরলি কারোর সাহায্য ছাড়া এই খাবারটি তৈরি করে, আর আজ যখন শিবকেশবের বন্ধু খাবার খেতে আসে, তখন তার চোখে জল চলে আসে, কারণ এই ইডলি সাম্বার পুরো শিবকেশবের মতো তৈরি হয়েছিল। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। এখন যখন মুরলি খুশি হচ্ছিল, তারপরে তখন সেখানে অশ্বিন আসে এবং সে এসে বলে, তুমি আমার সাথে ব্যাংকক যাবে, কারণ আমার বোন তোমাকে চাইতো। কিন্তু মুরলি মানা করে দেয়, যার ফলে তো অশ্বিন মুরলিকে মারধর করা শুরু করে, এমনকি সে তার বাবার দোকানের বোর্ডটিকে তুলে ফেলে দেয়। এটা দেখে মুরলি অনেক রেগে যায় যে কিভাবে সে তার বাবার দোকানে হাত দিতে পারে। তারপর সে অশ্বিনকে খুব মারধর করে, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে গেছিল। অশ্বিনের লোকেরা যেমন তেমন ভাবে তাকে হসপিটালে নিয়ে যায়। এইসব করার পর হঠাৎ করে অশ্বিনে তার বাবার কথা মনে পড়ে, যে কেমন ভাবে সে গ্রামের বড় বড় ঝগড়াকে মারপিট করে সামলিয়ে নিত। তাই এখন হাত তুলে মুরলি পস্তাচ্ছিল। তারপর রামরাজ তাকে বলে, সেই অশ্বিন আমাদেরকে বদলা নিতে আবার আসবে। তখন মুরলিও বলে, আমি তার উপর হাত তুলে ভুল করেছি। এদিকে তার ছেলেকে দেখার জন্য বর্ধন এবং মীরা দুজনে ব্যাংকক থেকে চলে আসে। তারা বড় বড় ডক্টরের কাছে তাদের ছেলে চিকিৎসা করায়। তখন বর্ধনের সাথে দেখা করার জন্য মুরলি আসে। তখন মুরলি তাকে বলে, আমাকে ক্ষমা করে দাও। বর্ধন তখন জানায়, আজ পর্যন্ত আমি আমার ছেলের উপর হাত তুলিনি, আর তুমি তার পা ভেঙে দিয়েছো। যদি সে উঠে যায় না, তাহলে তোমাকে সে বাঁচতে দেবে না, তাই এখান থেকে কোথাও দূরে পালিয়ে যাও। যেটা শুনে মুরলি তার দোকানে আবার ফিরে চলে আসে, কারণ সে এমন পালিয়ে যাওয়ার মতো ছিল না। তারপর আমরা দেখি মুরলির দোকান চালু হয়ে গেছে এবং দূর দূরান্ত থেকে তার ইডলি খাওয়ার জন্য লোকের আসা শুরু করে দিয়েছে। অন্যদিকে অশ্বিনও এখন সুস্থ হওয়া চালু করে দিয়েছে এবং তার বারবার এটাই মনে আসতে লাগলো যে মুরলি তাকে কিভাবে কুকুরের মতো মারধর করেছিল। এমনই ভাবে কিছুদিন পার হয়ে গেল যখন অশ্বিন সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে মুরলিও গ্রামের প্রিয় হয়ে উঠছিল, সবাই মুরলির মধ্যে তার বাবার ঝলক দেখতে পেত। তারপর একদিন যখন মুরলি কল্যাণীর সাথে ছিল, তখন সে বলে, আগে আমার গাড়ি বাংলা প্রয়োজন ছিল, কিন্তু এখন আমি এই গ্রামে খুশি রয়েছি। এখানে কল্যাণী তার দেওয়া চেনটিকেও দেখায়, যেটা তাকে সে 9th ক্লাসে দিয়েছিল, আর কল্যাণী এখনো পর্যন্ত এটাকে সামলিয়ে রেখেছে, যেটা দেখে মুরলিও অনেক বেশি অবাক হয়ে গেছিল। তারপর যখন মুরলি বাড়ি যাচ্ছিল, তখন তার পাশে কারোর উপস্থিত অনুভব হচ্ছিল, তাই সে রামরাজকে ফোন করে এই এরিয়াতে আসার জন্য বলে। তখনই মুরলির সামনে অশ্বিন চলে আসে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং সে মুরলিকে সেখানে মারতে শুরু করে দেয়। এখানে মুরলিও আজকে চুপচাপ তার বাবার কথা মনে করে মার খেয়ে নেয়, যাতে অশ্বিনও তার রাগ ছেড়ে এখান থেকে চলে যায়। কিন্তু অশ্বিনের রাগ তো আরো বেশি বেড়ে যায়, কারণ তার মনে হয় মুরলি তার উপর দয়া দেখাচ্ছিল, তাই সে মুরলিকে সেখানে মেরে তার সাথে নিয়ে যায়। তারপর রামরাজ তখন কিছু লোকদেরকে নিয়ে মুরলিকে এখানে খোঁজার জন্য আসে। তখন সেখানে দেখতে পায় কিছু রক্ত পড়ে রয়েছে। এটা দেখে রামরাজ বুঝতে পেরে যায় যে মুরলির সাথে নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে, তাই সে পুলিশ এবং গ্রামবাসীদেরকে খবর জানিয়ে দেয়। অন্যদিকে অশ্বিন মুরলিকে তার ফার্ম হাউসে নিয়ে এসেছিল এবং সে মুরলিকে অনেক মারধর করে, যার কারণে বর্ধন তাকে বলে, ছেলে তুমি তোমার রাগ এখন বের করে ফেলেছো, এবার এখন একে যেতে দাও। যার জবাবে অশ্বিন তাকে বলে, এ আমার ওপর দয়া দেখাচ্ছে, সেই কারণে আমি একে পুরো মেরে ফেলবো। এটা বলে সে বন্দুক বের করে মুরলির ওপর গুলি চালিয়ে দেয়, যেটা দেখে বর্ধন অনেক বেশি অবাক হয়ে গেছিল। তারপর বর্ধন মামলা সামলানোর জন্য তার লোকেদেরকে বলে যে মুরলিকে ঠিকানা লাগিয়ে দাও। এদিকে যখন গ্রামের লোকেরা মুরলিকে নিয়ে চিন্তিত ছিল, তখন একজন এসে বলে সে মুরলিকে দেখেছে,
যাকে বর্ধনের লোকেরা তুলে নিয়ে যাচ্ছিল। তারপর গ্রামের লোকেরা সোজা বর্ধনের ফার্ম হাউসের দিকে চলে যায়। তখন রামরাজ জানতে পারে মীরা এখন মন্দিরে গেছে, তাই রামরাজ মীরাকে ডেকে তার বাড়িতে কফি খাওয়ার জন্য ডাকে। তখন মীরাও রাজি হয়ে যায়। অন্যদিকে গ্রামের লোকেরা এখন মল্লিকে খুঁজতে জঙ্গলে আসে। তখন তারা মল্লিকে খুঁজে পেয়ে যায়, সেই কারণে তারা তাকে হসপিটালে পৌঁছায়। তার অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে গ্রামবাসীরাও বর্ধনের ফার্ম হাউসটিকে ঘিরে নিয়েছে। মল্লি যে আহত অবস্থায় পাওয়া গেছে এগুলোকে দেখে গ্রামবাসীরা মনে করছিল এগুলো বর্ধন এবং তার লোকেরাই করেছে। এদিকে রামরাজু মীরাকে তার বাড়িতে এনে বন্দি করে দেয় এবং বলে যতক্ষণ না মুরলির জ্ঞান ফিরেছে ততক্ষণ না তোমরা এই গ্রাম থেকে কেউ যেতে পারবে না, কারণ তোর বাবাই মুরলিকে গুলি মেরেছে। এটা শুনে তো মীরা অনেক বেশি হতবাক হয়ে যায়। অন্যদিকে বর্ধনের সাথে দেখা করার জন্য পুলিশ অফিসার আসে, যাকে কমিশনার অর্ডার দিয়েছিল যে যেভাবেই হোক তাকে বর্ধনের পরিবারকে এই গ্রাম থেকে বাইরে বের করতে হবে। তখন পুলিশ অফিসাররা বলে যদি মুরলি একবার তোমার নাম নিয়ে নেয় তাহলে গ্রামবাসীদের কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তাই তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যে মুরলি তোমার নাম যেন না নিক। তখনই সেখানে ফোন আসে যে মুরলির জীবন বেঁচে গেছে এবং তার জ্ঞান ফিরেছে। এটা শুনে গ্রামের লোকেরা পুলিশ অফিসারকে নিয়ে সেইখানে আসে এবং তাকে জিজ্ঞেস করে তোমাকে গুলি কে মেরেছে, কিন্তু মুরলি তখন বলে অন্ধকার ছিল তাই আমি দেখতে পাইনি। এটা শুনে পুলিশ অফিসাররা গ্রামের লোককে সে জানিয়ে দেয় যে বর্ধন এবং তার ছেলেরা কিছু করেনি। সেই কারণে গ্রামের লোকেরা বর্ধনের ফার্ম হাউস থেকে চলে যায়, কিন্তু কল্যাণী তখন এই সমস্ত কথা মুরলিকে বলছিল যে তার জন্য গ্রামের লোকেরা কত দূর চলে গেছে। তারপর রামরাজু মীরাকে ছেড়ে দেয় এবং মীরা জিজ্ঞাসা করে এসে যে তুমি কি মুরলিকে গুলি মেরেছো কিনা। তার জবাবে অশ্বিন এবং বর্ধন দুজনেই মানা করে দেয় যে আমাদের এর মধ্যে কোনোই দোষ নেই। অন্যদিকে অশ্বিন দেখে আবার বুঝতে পারছিল যে মুরলি তাদের উপর দয়া দেখিয়েছে, সেই জন্য সে সংকিতাকে আবার মারতে যাচ্ছিল। এদিকে যখন মুরলি বাড়ি ফিরেছিল তখন গ্রামবাসীরা তাকে আবার স্বাগত জানাচ্ছিল। তখন সেখানে কল্যাণীর মা এসে তার উপর চিল্লাতে শুরু করে যে তুমি কখন ঠিক হবে, সব জায়গায় তোমার বদনাম হচ্ছে, এই ছেলেটা শুধু এখন ঘোরা বন্ধ করো। এটা শুনে মুরলি এখন বলে কল্যাণী এখন আর বদনাম হবে না, কারণ আমি তাকে বিয়ে করতে চাই। এটা শুনে কল্যাণীও খুশি হয়ে যায় এবং তার মাও সেখান থেকে চুপচাপ চলে যায়। তারপর কিছুদিন মধ্যে মুরলি ঠিক হয়ে যায়। তারপর সে তার দোকানটিকে আবার চালু করে। এখানে কল্যাণীও তার সাথে সবসময় থাকতো। তারপর একদিন মীরা হঠাৎ করে মুরলির সাথে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার উপর গুলি কে চালিয়েছিল, সত্যি বলো। কিন্তু মুরলি তাকে কিছুই বললো না। কোন মুরলি বলে মা বাবার ছিল না, কিন্তু তুমি তাও তোমার বিয়ে নিয়ে পড়েছিলে, যদি তোমার বাবার কিছু হতো তাহলে তুমি বিয়ে করতে। এটা শুনে মীরা আর কিছু বলতে পারলো না, কারণ সে বুঝতে পেরে গেছিল। অন্যদিকে অশ্বিন এখনো মুরলির সাথে প্রতিশোধ নেওয়ার জন্য ভাবছিল, যেটা দেখে বর্ধনও অবাক হয়ে গেছিল। তারপর যখন বর্ধন তার পিয়ের সাথে থাকতো যে আমার ছেলে বিনা নিজের প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাবে না, সেই কারণে আমাকে তার স্বাদ এখন দিতে হবে। তখন পিয়ে সেখান থেকে বিড়বিড় করতে করতে চলে গেল যে তার ছেলেকে চড় মারার বদলে তার স্বাদ দিচ্ছিল। এ জানে কেমন বোকা মানুষ। এর পরের দিন বর্ধন ওখানে পুলিশ অফিসারকে ডাকে এবং বলে মুরলি তার দোকানটিকে অনেক পছন্দ করতো, তাই আমাদেরকে সেটাকে ধ্বংস করতে হবে। তখন পুলিশ অফিসার তাকে বলে সেটা তো কাগজপত্রও নেই। এটা শুনে বর্ধন পুলিশ অফিসারকে টাকা দিয়ে দেয় যে মুরলির দোকান ধ্বংস করে দাও, কারণ তার সমস্ত কাগজপত্র থাকবে না তাই। তারপর পুলিশ অফিসার তার কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মুন্না আজও কল্যাণীর কাছে তার হাত চাওয়ার জন্য আসে। তারপর কল্যাণী মুন্নাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর ফলে মুন্নার অনেক রাগ হয়। এদিকে আমরা দেখতে পাইলে পুলিশ অফিসাররা এদিক ওদিকে টাকা খাবিয়ে তার কাজ করাচ্ছিল। আর বর্ধনের মনে হচ্ছিল যে তার কাজটি হয়ে যাবে আর খুব শীঘ্রই মুরলির দোকান ধ্বংস হয়ে যাবে। তারপর যখন অশ্বিন পুলিশ অফিসারের কাছে আসে তখন পুলিশ অফিসার তাকে জানায় আমি মুরলির দোকানের সমস্ত কাগজপত্র চেক করে নিয়েছি, সেটা তো পুরো সম্পূর্ণ রয়েছে। এর কথা শুনে অশ্বিন পুলিশ অফিসারের কলার ধরে নেয়, কিন্তু পুলিশের ভয়ে সে তাকে কিছু আর বলতে পারলো না। তারপর কনস্টেবল এসে তাকে বলে যে স্যার তুমি কেন মুরলির সাথ দিয়েছো। তারপর পুলিশ অফিসার বলে ওরা আমাকে যে টাকাটা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি মুরলির দোকানের সঠিক কাগজপত্র তৈরি করে নিয়েছি, কারণ মুরলির বাবা আমাকে সবসময় তার দোকানে ফ্রিতে ইডলি খাওয়াতো। এখানে মুন্না রাগের মাথায় মদ্যপান করে। তারপর সে মুরলিকে মারার জন্য তার বাড়িতে চলে আসে, কিন্তু মুরলি তো এখনো বাড়িতে আসেনি, সেই কারণে সে রাগের মাথায় শিবমকে মারতে যাচ্ছিল। তখনই ঠিক সময় মুরলি সেখানে এসে শিবমকে বাঁচায় এবং মুন্নাকে খুব বাজেভাবে মারধর করে। এখানে অশ্বিন তার বাবাকে বললে চলো বাবা আমরা আবার ব্যাংকক ফিরে যাই, আমি এখন আর প্রতিশোধ নিতে চাই না, আমি শুধু একটা কাজ শেষ করে আসি। এটা শুনে বর্ধন তখন আর টিকিট বুক করে নেয়। অন্যদিকে এদিকে মুরলি তো মুন্নাকে মারধর করছিল। তখনই সেখানে অশ্বিন এসে মুরলির দোকানে আগুন লাগিয়ে দেয়। তারপর রামরাজ যখন তাকে আটকাতে আসে তখন অশ্বিন তাকেও মারধর করে। এইসব যখন মুরলি জানতে পারে তখন সে তাড়াতাড়ি করে তার দোকানে আসে। এটা দেখে তার পায়ের তলা থেকে জমি
একদমই সরে যায়। এটা দেখে রামরাজ তাড়াতাড়ি মীরাকে ফোন করে তাকে দোষ দিতে লাগে যে সেই গরিব লোকটির দোকান তোমার ভাই জ্বালিয়ে দিয়েছে। এটা শুনে তো মীরা এসে অশ্বিনকে মারে, আর বর্ধনও কিছু বললো না এবং বলে তুমিই নিশ্চয়ই মুরলিকে গুলি মেরেছিলে, কিন্তু সেই বেচারাটা কারোর নাম নেয়নি। এটা বলে সে বন্দুক বের করে এবং সে নিজের ওপরে ধরে নেয় এবং বলে আমি তোমাদের সাথে থাকতেই চাই না। এটা দেখে বর্ধন তার মেয়েকে আটকাতে লাগে, কিন্তু অশ্বিন মীরাকে বললে তোর মরাই উচিত, যে তুমিও ওই ভিখারি মানুষটির প্রেমে পড়েছিলে। এটা শুনে বর্ধনের রাগ হয় এবং সে প্রথমবার অশ্বিনকে চড় মারে, কারণ সে তার বোনের সাথে এভাবে কথা বলছিল। এখানে একটা চড়াই অশ্বিন শান্ত হয়ে যায়। অন্যদিকে মুরলি তার দোকানের অবস্থা এরকম দেখে তার বাবাকে মনে করছিল। তখন কল্যাণী বলে কোনো ব্যাপার না, আমরা দোকান আবার বানিয়ে নেব। আর পরের দিন থেকে তারা দুজনে একসাথে মিলে এই দোকান তৈরি করা শুরু করে, ঠিক তেমন ভাবে যেরকম ভাবে তার মা বাবা এই দোকানটিকে বানিয়েছিল। তারপর দোকান তৈরি হওয়ার পর সেখানে অশ্বিন মীরার সাথে এসেছিল এবং অশ্বিনকে তাদের কাছে ক্ষমা চাইতে বলে, কারণ তারা এখন ব্যাংককে যাচ্ছিল। তখন অশ্বিনও সরি বলে দেয়। তখন মুরলি তাদেরকে ক্ষমা করতে হয়ে তাদেরকে খাওয়ার জন্য ডাকে এবং এই খাবারটাকে তারা অনেক খুশি হয়। তখন মীরা বলে আমার ভাই অনেক বড় ভুল করেছে, এর জন্য তাকে শাস্তি পেতে হবে। সেই কারণে মুরলি তাকে শাস্তি স্বরূপ হিসেবে আটা পিষতে বলে। তারপর যখন অশ্বিন চক্কি চালানো শুরু করে তখন প্রথমবারে তার অবস্থা খারাপ হয়ে যায়। এটা দেখে সবাই হাসতে শুরু করে। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।